আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১ রাতে। একের পর এক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই ধরা পড়ছেন, একইভাবে আটক হচ্ছেন প্রভাবশালী মন্ত্রীদের, সাবেক প্রভাবশালী মন্ত্রীদের অনেকেই। পাশাপাশি সামরিক কর্মকর্তাদের সাবেক অনেক কর্মকর্তা তাদের বিভিন্ন অপকর্মের কারণে আটক হচ্ছেন নানান অভিযোগে। সাংবাদিকরাও আটক হতে শুরু করেছেন। আপনারা জেনেছেন এর মধ্যে যে ৭১ টিভির সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ এবং প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকেও আটক করা হয়েছে। 111-এর সময়ও আমরা এরকম নানান চমক দেখছিলাম। রাঘব বোয়ালরা দুদকের জালে কিংবা নানান মামলায় তারা আটক হচ্ছিলেন। পার্থক্য হচ্ছে এটুকু যে এখন মানুষ আরও বেশি অসহিষ্ণু হয়ে উঠেছে। তারা পচার ডিম মারছেন কারো কারোর দিকে, গণপিটুনির শিকার হচ্ছেন অনেকে জনতার হাতে। কেন এমনটা এবং কারণগুলো কি তা আমরা খুঁজে বের করার সঙ্গে সঙ্গে একই সঙ্গে প্রশ্ন থাকবে যে রাজনীতির এই শিক্ষা থেকে আমরা কিছু গ্রহণ করব কিনা। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় ঠিক করেছি রাজনীতি শিক্ষা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নি এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমি ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছেই প্রথমে প্রশ্ন রাখতে চাই যে কেন এমনটি ঘটছে, এর থেকে আমরা কী শিক্ষা নেব। তার আগে আপনি 10 বছর পর একুশ টেলিভিশনে এলেন, এত গ্যাপ থাকার কারণ ঠিকই। অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার বড় ভাই সিনিয়র সাংবাদিক আজিজ ভাই আছেন। আর সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা তো দেখেই আসছি এই স্বৈরাচার একদলীয় ফ্যাসিস্ট যে সরকারটা 15 বছর কিংবা তারও অধিক সময় গণমাধ্যম সহ বাংলাদেশের প্রতিটা মানুষের গলা চেপে ধরেছে। তো এস আলম গ্রুপের যেই নাম, ভীষণ দুর্নাম, ভীষণ সমালোচিত, যে 12টার মতন ব্যাংক তারা দখল করে নিয়েছিল, আর সেই সাথে আপনাদের এই টিভি চ্যানেলটাও সে দখল করে নিয়েছিল। যদিও সেটা বলবার মতন সময়, স্থানকাল, পাত্র তখন কিছুই ছিল না, কিন্তু আমরা ঢাকা শহর কিংবা বাংলাদেশ এমন কোনো বিষয় নেই মানুষ জানে না, আমরা সবাই তা জানতাম। তো দ্বিতীয়বার এই স্বাধীনতায় মুক্ত একটা অবস্থায় আমি একুশে টেলিভিশনকে অভিনন্দন জানাচ্ছি। ইনশাল্লাহ তারা অতীতে যে গৌরবময় ভূমিকা রেখেছিল, সত্যনিষ্ঠ খবর, সত্যনিষ্ঠ কণ্ঠ, এই জনগণের প্রত্যাশা। এখন অনেক মুক্ত একটা পরিবেশ, আমরা আপনাদের কাছ থেকে আশা করব সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং সেই সাথে জনগণের যেই চাহিদা যে এই গত 15 বছরে বিশেষ করে জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে 1000-এর উপর নিহত এবং আমাদের আপনি জানেন 700-র উপর গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার, এই পরিবারগুলোর দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা তুলে ধরবেন। এটা আমাদের লেজিটিমেট এক্সপেকটেশন আপনাদের কাছ থেকে, ইনশাল্লাহ। এখন দেখেন, আমরা দেখছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা আসলেন, অনেক পপুলারিটি নিয়ে এসছেন, জনপ্রিয়তা নিয়ে এসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে। তো 111-এর কথা আপনি বললেন, 111-এর সরকারও কিন্তু খুব পপুলারিটি নিয়ে এসছিল, কিন্তু পরবর্তীতে তাদের কর্ম, তাদের সমস্ত কিছুতে ভীষণ রকমের সমালোচিত হয়ে তারপর তাদেরকে চলে যেতে হয়েছিল। দেখেন, আমরা দেখছি যে একেবারে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত কি ভয়ঙ্কর রকমের দুর্নীতি, কি ভীষণ রকমের করাপশন, যেই কারণে আপনার সূচনা বক্তব্যে আপনি যেমনটা বলেছেন যে পচা ডিম মেরেছে দীপুমণি। শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে, হ্যাঁ পররাষ্ট্র ছিলেন, সমাজ কল্যাণও ছিলেন। যাই হোক, বিষয় সেটা না, বিষয়টা হচ্ছে উনি যখন মন্ত্রী, আওয়ামী লীগ ক্ষমতায়, তখন একটা ব্যতিক্রমী ঘটনা আমরা দেখেছিলাম। সেটা হচ্ছে ওই জায়গার সিটিং ডিসি, তার বিরুদ্ধে শত শত কোটি টাকার ওই যে জমি দখল, জালিয়াতি, জাল জালিয়াতির খবর এগুলো এসছিল। মজলিস কি খান মজলিস ওনার নাম ছিলেন, এবং পরবর্তীতে তাকে বদলি করে দেয়। তো এটা একটা আমি বলেছি এক্সেপশন। এখন গত 15 বছরের অধিক সময়ে সিভিল বলেন, মিলিটারি বলেন এবং অন্যান্য সমস্ত প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীতে একেবারে পরতে পরতে যেভাবে সাজিয়ে রেখে গেছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট একদলীয় সরকার, আমরা চাইব যে একেবারে যেই কি পোস্ট যেগুলো আছে সেখান থেকে শুরু করে সব জায়গায় যেই একটা পরিবর্তন
যেই শব্দটা নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট এসছে, পরিবর্তনের হাওয়া বইছে, আমরা চাইব সেই পরিবর্তন কিছু কিছু শুরু হয়েছে। যেমন আমাদের বিচার বিভাগে দেখেছেন সাবেক প্রধান বিচারপতি সহ জুডিশিয়াল কু নানান রকম ছিল, চলে যেতে হয়েছে। এবং আমরা মনে করি এটা শুরু, এটা কন্টিনিউ করবে, কারণ এখানে আরও অনেক বহু কথা রয়ে গেছে। নিম্ন আদালত এবং উচ্চ আদালত একইভাবে বিচার অঙ্গনের মানুষ হিসেবে আমি যেমন প্রত্যাশা করছি, এই যে আজকে 15 বছরের অধিক সময় গণতন্ত্রের গল ছিল না, আইনের শাসন বলে কিছু নাই, আপনার যেমন খুশি তেমন সাজোর মতন আমাদের যেভাবে খুশি রাত 10টা পর্যন্ত কোর্ট বসিয়ে ক্যাঙ্গারু কোর্টের মতন দ্বিতীয় ক্যাঙ্গারু কোর্ট তারা সাজা দিয়ে গেছে আমাদের দেদারসে হাজার হাজার আমাদের নেতাকর্মীকে। তো আমরা এই সরকার অল্প কিছুদিন হয়েছে, এখন 15 বছরে তো ওই খুনি শেখ হাসিনার সরকারের কাছে আমরা কিছুই বলতে পারিনি, কারণ বলার আগেই তো আপনারা জানেন যে আমাদেরকে সাউন্ড গ্রেনেড দিয়ে মেরে ধরে মানে ব্যবহার করেছে তার লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগ তারা, এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের উপর কিভাবে তারা লেলিয়ে দিয়েছে। তো রাজনীতির শিক্ষা, আপনার টপিকটা ভালো লেগেছে আমার। আমরা শিখব রাজনীতিতে যে কেউ একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আর কোনোদিন যেন বাংলাদেশের বুকে হতে না পারে। আমূল পরিবর্তন করতে হবে সিস্টেমের। এই সংবিধান 15 সংশোধনীর মাধ্যমে এবং 17 বার সংশোধন করে যেই অবস্থায় আজকে এনেছে, আমরা চাইব এটা জনগণের কথা বলবে। আওয়ামী লীগ আনেনি 17 বার তো সংশোধন আওয়ামী লীগ করেনি। সেটা আমি সেটা বলছি না, 15 সংশোধনীর কথাটা বলছি। যেই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিলুপ্ত করে দিল, জালিয়াতি ফরমায়েশি রায় তৎকালীন সাবেক প্রধান বিচারপতি উনি হচ্ছেন সমস্ত অঘটনের আমরা যারা রাজনীতির কর্মী আমরা মনে করি একজন আইনজীবী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এই বীজ পতন করেছিল উনি এবং ওনার দোসর যারা ছিলেন তারা। কারণ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা সম্পূর্ণ রাজনৈতিক একটা ইস্যু। এটাকে কোর্টের কাছে কেন নিয়ে গেল আইন অঙ্গনে, তারপর নিয়ে গেল আপনার বহু অ্যামিকাস কিউরি মানে ফ্রেন্ডস অফ দ্য কোর্ট 7 জন এসে একজন বাদে সবাই বললেন যে না এটা থাকতে হবে। খায়রুল হক সাহেব উনি ওনার রায়ে ওপেন কোর্টে বললেন যে আরো 2টো টার্ম তত্ত্বাবধায়ক সরকার, সেটাও আপনার পরবর্তীতে না আওয়ামী লীগ শোনার আগে অবসরে যাওয়া 16 মাস পর ইনি যখন রায় দিলেন দেখা গেল সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র। কাজেই জুডিশিয়াল ফ্রড, এই যে এই পদে বসে আমরা সাবেক একজন প্রধান চিফ জাস্টিসকে দেখেছি এসকে সিনহা। এখন আমি মনে করি, আমরা সবাই মনে করি যারা আমরা আইনের ক খ গ ঘ জানি, রাজনীতির একেবারে নিম্ন পর্যায়ের তৃণমূলের একজন মানুষ হিসেবে, যে খায়রুল হক সাহেবের ওই রায় ওই কারণেই রাতের ভোট হয়েছে, দিনের ভোট 18তে, বিনা ভোটে 154 জন এমপি হয়েছে 2014-তে, 2011-তে আওয়ামী লীগ এসে তড়িঘড়ি করে তাদের অসৎ উদ্দেশ্য থেকে যেই কাজটা এই 15 সংশোধনী তারা করেছিল। আর 2024-এ তো আপনারা সবাই সাক্ষী, 12 কোটি মানুষ ভোট দিতে পারলো না, দামি ইলেকশন। জি সাংবাদিক আজিজ, আমি বলছিলাম প্রশ্নটা ছিল আপনার কাছে একই প্রশ্ন, যে 111 একই ধরনের চিত্র দেখেছি, আবার এখন যেটা দেখছি তার মধ্যে যে মৌলিক পার্থক্য আমার কাছে খুব মনে হচ্ছে খুবই সিগনিফিক্যান্ট। মানুষ এত অসহিষ্ণু কেন? তখন তো আওয়ামী লীগ বিএনপিরও দুর্নীতির অভিযোগ ছিল, দুর্নীতি দায়ে অনেকে আটক হচ্ছিলেন। আবার আওয়ামী লীগে এম এ জলিল থেকে সাধারণ সম্পাদক তৎকালীন বড় বড় নেতা বা রাঘব বোয়ালরাও আটক হচ্ছিলেন, কিন্তু এই ধরনের মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ দেখা যায়নি, এখন কেন দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আগে আয়নাঘর হয়নি, হাজার লোক মারার চাইতে আয়নাঘর আমার কাছে বিবর্ষ। এটা সিম্বল অফ স্বৈরাচার, সিম্বল অফ ফ্যাসিস্ট, সিম্বল অফ একনায়কত্ব, সিম্বল অফ হচ্ছে গভর্নমেন্ট থেকে, সরকার থেকে না যাওয়ার চেষ্টা করা। এখন আমার বক্তব্য হলো পৃথিবীর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচার একবার পতন ঘটলে আর ফিরে আসে নাই, পৃথিবীর ইতিহাস তাই বলে। এবং অনেক ফ্যাসিস্ট তার দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে এটে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত মারাও গেছে বিদেশে। তো সুতরাং আমাদের দেশে যদি এই ফ্যাসিস্ট সরকার ফেরে, এটা পৃথিবীতে একটা অনন্য উদাহরণ হবে যে ফ্যাসিস্টও ফিরতে পারে। তো সুতরাং এই উদাহরণ আমি বলবো যে এবারের
আপনি যেটা বললেন সুবিধাবাদী, এই যে 16 বছর একটানা ক্ষমতায় ফ্যাসিস্ট আচরণ, ধরেন বিরোধী দলগুলি, এই দলগুলি কিন্তু এই ফ্যাসিস্টকে অপসারণ করতে পারে নাই। তারা তো চাইছে, দাবি দিচ্ছে তো, কিন্তু ওই গুম খুন, আয়নাঘর, কেস, কানেকশন ইত্যাদি দিয়ে এমনভাবে দমন করে রাখা হয়েছে, তারা পারে নাই। কিন্তু কোমলমতি শিক্ষার্থীরা যখন নেমেছে, তখন কিন্তু মানুষের এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যে মানে এই ঘৃণাটা কিন্তু এই ছেলেদের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, তাদের পিছনে সকল বিরোধী দল সমর্থন করেছে। তাদের সন্তানদেরকে যখন হত্যা করা হয়েছে, তার মা, বাবা, আত্মীয় স্বজন নেমেছে, অর্থাৎ পুরা জনগোষ্ঠী তাদের পিছনে নেমেছে। তারা অগ্রভাগে ছিল, এটা স্বাভাবিক। তবে 71 সালে স্বাধীনতা যুদ্ধের আগে, তখনও কিন্তু ছাত্ররা আগে ছিল, পতাকা তুলেছে ছাত্ররা, ইশতেহার পাঠ করেছে ছাত্ররা, মুক্তিযুদ্ধে অগ্রভাগে ছিল ছাত্ররা। কিন্তু ছাত্ররা কিন্তু সরকার পরিচালনায় কিন্তু হস্তক্ষেপ করে নাই। এই জিনিসটা কিন্তু একটা এক্সপেরিয়েন্স আমাদের দেশে আছে। এখন যেটা হলেন সব জায়গায় অস্থিরতাটা হচ্ছে এই 16 বছরে কেউ দাবি উত্থাপন করতে পারে নাই, করলেই তার জন্য হয় গুম খুন নাহলে আয়নাঘর। সুতরাং সবার তো জীবনের মায়া আগে, কেউ জীবনের মায়াতে এটা করে নাই। তবে এবারে যেটা হচ্ছে একটু বেশি হচ্ছে ধরেন ছাত্রদের একটি অংশ, ধরেন পরীক্ষা পিছানোর জন্যে। আমি তখন প্রেস ক্লাবে ঢুকি, গেট ঢুকে গিয়ে সিঁড়ি বা উপরে উঠে শিক্ষা উপদেষ্টাকে ধরছে, ইলেকশন পিছান, এটা উচিত হয়নি, পরীক্ষা এবং বাতিল করেছেও। কিন্তু আমার তো এখানে ভিন্ন মত আছে, এবং এই যে সমন্বয়ক সানজির, তিনিও এটার একজন সমন্বয়ক, বিরোধিতা বলছে যে না, পরীক্ষা পিছানো উচিত হয়নি। এই ব্যাচটা, যে পোস্টটা মূল নেতৃত্বে যারা রয়েছে ছাত্র আন্দোলনে, সেই হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস আলম, তারা তো পুরোপুরি বিরোধিতা করেছে এই সার্জিস আলমের কথাই বলছি, যে কারণ এই ব্যাচটা যারা এসএসসি বা সমমানা পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু করোনা কালেও পিছাইছে। এখন যদি আবার পিছিয়ে যায়, হ্যাঁ, তাহলে তো এদের যে এই ব্যাকড্রপটা কিভাবে কভার করবে বলেন, সম্ভব না। এই জন্য যেটা হতে পারত সেটা হচ্ছে যে যারা ধরেন ছাত্ররা এখন অবশ্যই ট্রমার মধ্যেও তো আছে, তাই না? একটা বন্ধু পাশ থেকে গুলি খেয়ে মারা গেছে, দেখেন না, একজন ডিসি, মোবাইল, সবার মোবাইলে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে দেখাচ্ছে, স্যার একটা ফেলায় দিলে তো একটা মরে, বাকি তো মরে না। আবার আর একটা ইন্সপেক্টরের ছেলে গুলিতে মারা গেছে, তার পাশে দাঁড়ায় টেলিফোন করে তার ঊর্ধ্বতন অফিসারকে বলতেছে, স্যার একটা ছেলেকে মারতে কত গুলি লাগে। অর্থাৎ এই যে দুর্বিষহ অবস্থা, ছেলের কোলে, মায়ের কোলে বাচ্চা, 5 বছরের বাচ্চা গুলি খেয়ে মারা যাচ্ছে, মায়ের কোলে ছেলে মারা গেছে, এভাবে 32টা বাচ্চা মারা গেছে। তো সুতরাং হয়তো আরও বেশি, ইউনিসেফ তো আরও বেশি বলছে। তো আমার বক্তব্য হচ্ছে যে এখনও পরিষ্কার না কতজন মারা গেছে, কারণ ইন্টারনেট বন্ধ করে রাখছে, মিডিয়াও কিন্তু তথ্য সংগ্রহ করতে পারে নাই, এরাও জানবে। আবার অনেক বেয়ারিশ লাশ দাফন করা হয়ে গেছে। ধরেন যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তারপরেও যাত্রাবাড়িতে কমপক্ষে 50-60টা শিক্ষার্থীকে হত্যা করেছে। তারা ফিরে যাচ্ছিল শুনে, তাদেরকে গুলি করে হত্যা করেছে। এগুলো তো হিসেবে আসছে কিনা আই ডোন্ট নো। তবে যেভাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি যে হিসেবটি গত মঙ্গলবার দিয়েছে, 839 বা 89 এরকম, এর আগে আমরা শুনছিলাম 500 থেকে 550, আমার ধারণা 1000-এর উপরে। প্রথম আলো তো 800-র উপরে দিছে, 800-র মতো। তো এটা হলো যে আমার ধারণা অনেক বেশি গেছে। এটা গণহত্যা নেচারের আমার মনে হয় 1000-এরও অনেক বেশি হয়েছে। আমরা তো সংখ্যা জানি না। ডিস্ট্রিক্ট শহরে পর্যন্ত ছেলেরা, থানা লেভেলে পর্যন্ত ছেলেদেরকে গুলি করে মারা হয়েছে। এটা হিসেবটা পাবেন কোত্থেকে? তো এই জন্যই বলছি যে এখন যেটা হচ্ছে, যে আমার বক্তব্য হচ্ছে যে এটাকে বলা হয়েছে আপনার দ্বিতীয় বিপ্লব বা দ্বিতীয় যুদ্ধ, যাই বলেন। আমরা স্বাধীনতা যুদ্ধের পরে এটা দ্বিতীয়বার আমরা স্বাধীন হইলাম, অর্থাৎ স্বৈরাচার মুক্ত দেশ হলো। এটাও ঠিক যে আমি তো টেলিভিশনগুলোতে আগে বরাবরই গেছি, এখনও যাই। আগে কিন্তু ইঙ্গিত করা হতো, এই জায়গা যাতে একটু টাচ না করি, ওই জায়গায় টাচ না করি। এখন তো অন্তত মুক্ত মনে
আমার নিজের কাছে নিজে যদি সেন্সর করি তাই, আমার তো স্বাধীনতা আছে, আমি তো মুক্ত মনে কথা বলছি। হ্যাঁ, ধরেন আমার মতো টকশোতে কথা বলতে গিয়ে আপনার ধরে নেওয়া হয়েছে আমি অমুক ফিলোসফিতে বিশ্বাস করি, আমার পুরো ফ্যামিলি ভাসতে ভাগ্নে পর্যন্ত আমার কারণে সরকার ধরা করেছে, প্রাইভেট চাকরিতে পর্যন্ত ধরা, কিন্তু আমার ফ্যামিলি ব্রিলিয়ান্ট সব কাউকে আটকাতে পারে নাই, সেটা ভিন্ন কথা। অর্থাৎ আমার লেভেল পর্যন্ত পৌঁছাইছে, আমাকে হয়তো গ্রেপ্তার করে নাই, আয়না ঘরে ঢুকায় নাই, কিন্তু আমার ফ্যামিলি তো ঠিকই ধরছে। এইটাই ব্যাপার। অর্থাৎ স্বৈরাচারেরও একটা ঘটনা যে একেবারে হিটলারের মতো যেমন নাৎসি বাহিনী আপনার পুরা হত্যা করা, তেমনি আওয়ামী লীগের বাইরে যারা আছে তাদেরকে ধীরে ধীরে একদম সব সরকারি চাকরির থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে সব থেকে আইসোলেট করা হতো এবং বলা হতো ওরা পাকিস্তানি, ওরা আইএসআই। পাকিস্তানে গেছে কয়টা? আর এখন আওয়ামী লীগে গুতা দিলেই তো সব ইন্ডিয়ার ভিতরে ভাগ দেয়। হ্যাঁ, আমার কাছে তো পাকিস্তানের রাজাকার ইন্ডিয়ার রাজাকারের ভিতরে পার্থক্য নাই। এখন তো এই মুহূর্তে তো ইন্ডিয়ান রাজাকার বেশি কঠিন, তাদের তো নির্মূল করা উচিত, তারা স্বৈরাচার। আমাদের দেশে আইন আছে, আপা জানে যে আন্তর্জাতিক কি অপরাধ ট্রাইব্যুনাল, এটা একটা ওপেন এন্ডেড আইন। যিনি ঘটনা ঘটান, যিনি তার সহযোগী, যিনি তার সমর্থক, সবাইকে এই আইনে ঢুকানো যায়। সুতরাং এই যে মামলাগুলি হচ্ছে, হয়তো মামলাগুলো গোছানো আকারে হচ্ছে না, আমার মনে হয় টু দি পয়েন্টে। যেমন বেগম খালেদা জিয়াকে মামলা দেওয়া হলো, কেউ বিশ্বাস করে না, আবার লোয়ার কোর্টে দিলে 2 বছর, উপরে এনে 5 বছর। সবাই এই জিনিসটা একটা অধপতনের কারণ হয়ে গেল। আমি জিজ্ঞেস করি, যেহেতু ফাইম হাসান মুন্নি আইনের মানুষ, এই এখন যে মামলাগুলো হচ্ছে সেগুলো কি আমরা স্বাভাবিকভাবে নেব কিনা? মানে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যেগুলো হচ্ছে, না স্বাভাবিকভাবে নেব মানে কি, যেই মামলাগুলো আমরা দেখছি হচ্ছে সেই মামলাগুলোর এজাহার খুব জরুরি। একটা ক্রিমিনাল মামলায় এজাহার হচ্ছে মামলার মূল গাছের গোড়ার মতন। তো সেখানে আমরা যেমন দেখলাম যে সাবেক স্বৈরাচার আইনমন্ত্রী আনিসুল হক আর সালমান এফ রহমান নিউ মার্কেট এলাকায় 24 বছর বয়সী দোকানদারকে হত্যার জন্য যে সশস্ত্র দুর্বৃত্তদের উস্কানি দিয়েছে, দেখেন ওনারা হুকুমের আসামি, আইনমন্ত্রী সাবেক, বহু ওনার টার্মগুলোয় যে আমাদের হাজার হাজার আপনার নেতাকর্মী ভিন্ন মত হলেই আয়নাঘর থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ারের মতো যে ঘটনাগুলো ঘটেছে, সর্বশেষ জুলাইয়ে আপনার ছাত্র আর জনতার যেই বিপ্লব, প্রত্যেকটা কিন্তু হত্যা মামলা, প্রত্যেকটা। এখানে আপনার উস্কানি টুস্কানির বিষয় নাই, এক ডাইরেক্ট হত্যা মামলা, হত্যা হুকুমের আসামি, হত্যা মামলায় তারা এখন রিমান্ডে আছে কে কিভাবে। আর সালমান এফ রহমান যে শেয়ার বাজার কেলেঙ্কারি থেকে শুরু করে ওখানে তো ক্ষুদ্র বিনিয়োগকারীর আত্মহত্যার মতন হয়েছে ঘটনা। আর যখন তারা মিছিলে নেমেছে, পুলিশ গুলি করেছিল, মানুষ মারা গেছিল। কাজেই সেই মামলাগুলো আমরা করতে বলছি যে আর্থিক দুর্নীতি এবং অনেক গ্রাউন্ড আছে, তো তাদের বিরুদ্ধে মামলা করে অনেক গ্রাউন্ড আছে। এক্স্যাক্টলি তাই। এখন এখানে সহিংসতা উস্কে দেয়া, সেই পুরনো আমাদের যেমন দেশনেত্রীর বিরুদ্ধে 32টা মামলা দিয়েছিল আওয়ামী লীগ, আর 11 সরকারের 4টা। ময়লার গাড়িতে ভাঙচুর করেছে আমাদের মহাসচিব, কিংবা এক একজনের বিরুদ্ধে 400, 500, 600 মামলা। তো এগুলো আসলে আমি একজন আইনজীবী হিসেবে, একজন মানে নাগরিক হিসেবে কখনো চাই না। আমি চাই এমন মামলা হবে গণহত্যার দায়ে। এই যে আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে পিলখানায় যে ভয়ঙ্কর হত্যা ঘটনা ঘটেছে, যেটা আমরা তাদের মুখ থেকে এখন শুনলাম, জানতে পারলাম পরিবর্তিত পরিস্থিতিতে, যেটা আগে আমরা আন্দাজ করেছি, শুনেছি, কিন্তু এখন তো একেবারে চোখে দেখা আই উইটনেস তারা বলছেন, একদম চোখের সামনে ঘটনা ঘটেছে। প্রত্যেকটা একজন সামরিক কর্মকর্তা এবং ওনাদের স্ত্রী, কন্যা, ছেলে, কি দুর্বিষহ, কি নির্মম। এটার যে আইওয়াশ একটা আপনার তদন্ত হয়েছে, ডাল ভাত বিদ্রোহ অনেক কিছু বলেছে যে জওয়ানরা করেছে। এখন তো দেখা যাচ্ছে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং সরকারের একেবারে ডাইরেক্ট মদদে এই ঘটনা, এরকম দুর্ভাগ্যজনক ঘটনা শিকার 57 জন সেনা অফিসারের হত্যা করা হয়েছিল। কাজেই মামলা হবে সেগুলো, তদন্ত হবে সেগুলো। আমরা আবু সাইদের কথা জানি, চট্টগ্রামের ওয়াসিম আকরাম, পানি চাই মুগ্ধ, এই রকম হাজারো ছেলে যারা জীবন দিয়ে আজকে আমাদের দ্বিতীয়বার এই স্বাধীনতাটা এনে দিয়েছে, মামলার কারণে, হ্যাঁ,
যেন কেউ এটা ছাড়া না পায়, বিতর্কিত না হয়, আমরা সেটা কিন্তু চাই এই না। যে পচা ডিম ছুটছে, না, গণপিটুনি এটা- শিকার হচ্ছে, এখান থেকে কি আমাদের মানে আপনারা বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কোনো শিক্ষা নেবেন কিনা? না দেখেন, এটা হয় কি, মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, দীর্ঘদিনের যে ক্রোধ, যে আমি ভোট দিতে পারিনি, আমি কোনো নির্বাচনে অংশ নিতে পারিনি, আমি কথা বলতে পারি না, আমি আমার মত প্রকাশ করতে পারি না, এই রকম একটা সমাজে, এই রকম একটা রাষ্ট্রে পরিবারের যেই মানুষগুলো থাকে তাদেরকে নিয়েই তো সমাজ আর রাষ্ট্র, তাদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়। এটা আমি মনে করি সাময়িক, যদিও এটা সমীচীন না, এটা অনাকাঙ্ক্ষিত। আমি একজন আইনজীবী হিসেবে আমি বলবো যে যেটা পুলিশ যখন নিয়ে নেয়, পুলিশ মানে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে, রাষ্ট্রবাদী মামলা, এই মামলা যেগুলো হয় ক্রিমিনাল ফৌজদারি মামলাগুলো, তো এখন আসলে সময় এসেছে যে পুলিশকেও তারা যেহেতু জানে যে এগুলো ভয়ঙ্কর ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা, এক্স্যাক্টলি তাই। এবং সেই ভয়ঙ্কর ক্ষোভের বহিঃপ্রকাশ ভবিষ্যতেও যদি কোনো রাজনৈতিক দল এরকমটা করে, এই জন্যই তো আমি বলেছি শাসনের মতন, বাংলাদেশের রাজনীতিকে এখন একেবারে আমূল পরিবর্তনের একটা মনে হচ্ছে যেন বাতাস বইছে। আপনি জানেন যে আমাদের জনসংখ্যার অনেক বেশি সংখ্যক হচ্ছে তারা তরুণ, যেই তরুণ প্রজন্মর হাত ধরে আমরা এই যে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান দেখলাম, যেটা বাংলা ঝড়, বাংলা বসন্ত আমি যে নামেই ডাকি, হাজারো প্রাণ, 33,000 ওপরে নেতাকর্মী, মানে ছাত্র জনতা, তারা এখনো আপনি জানেন যে কাতরাচ্ছে এবং রোজই মারা যাওয়ার খবর পাচ্ছি আমরা, কত নির্মম এই বাংলা ঝড়ের যে হাওয়া, সেটা পশ্চিমবঙ্গেও আপনি জানেন ডাক্তার মৌমিতা নামে একজন মেয়েকে গণধর্ষণ, 18-20 জন, একেবারে আরজিকর হাসপাতালে 18 থেকে 20 জন পুরুষ মিলে সেই ডাক্তার মৌমিতা মেয়েটাকে সারা শরীরে শত শত নাকি কামড়ের চিহ্ন। আমরা কোন সমাজে ভাই বাস করি? পাকিস্তানেও এদিকে দেখছি যে বাংলা ঝড়ের আদলে স্টুডেন্টরা নেমে গেছে, তো তারাও আমাদের পতাকা ধরে রেখেছে। তো এটা তো বাংলাদেশি হিসেবে আমাদের জন্য সম্মানের। তো আমরা চাই বাংলা ঝড়, বাংলা বসন্ত যে নামেই ডাকেন, এটার পেছনের যে আত্মত্যাগ, এটার যে উদ্দেশ্য, এটার যেই কারণ, সেখান থেকে একটুও আমরা যেন সরে না যাই। আমি আসবো সাংবাদিক আজিজ আপনার কাছে। সামরিক কর্মকর্তাদের অনেকে, যারা অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, আবার অনেকে সাবেক অবস্থায় ধরা পড়ছে, যারা রিটায়ারমেন্টে গেছেন, এইগুলো মানে তাদের বিচারটা কতখানি নিশ্চিত করা যাবে? আমি সেই প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে। তার আগে একটা ছোট্ট বিরতি, দর্শক ফিরছে খুব শিগগির একটা ছোট্ট বিরতির পরে। আমন্ত্রণ আবারও 21 রাতে আলোচনা করছি রাজনীতির শিক্ষা নিয়ে। বর্তমানে যা চলছে, মানে সাবেক যারা মন্ত্রী, প্রভাবশালী এবং একের পর এক রাজনীতিবিদ ধরা পড়ছেন আওয়ামী লীগের, তাদের যে করুণ অবস্থা, তা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করবো, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ফাইমান আসরিন মুন্নি, অ্যাডভোকেট এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এম এ আজিজ, যে প্রশ্নটা করছিলাম, সামরিক কর্মকর্তাদের মধ্যেও অনেকে আটক হচ্ছেন, কিন্তু আসলে বিচারের নিশ্চয়তা আমরা কতটুকু পেতে পারি? দেখেন, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, কিন্তু সামরিক কর্মকর্তা যারা, যেমন সামরিক বাহিনীতে যে বাজেট দেওয়া হয়, তারা খরচ করে, তারাই হিসাব করে। এটা কিন্তু আপনাদের এজি সেকশনরা অডিট করে না। তেমনি একটা সামরিক বাহিনীর কর্মকর্তা বা সামরিক বাহিনীর সিপাহী, তিনি যদি মনে করেন একবার হলেও সে রিটায়ার করলেও তাকে অন কলের ডিউটি নিতে পারে, তার বিচার সামরিক ট্রাইব্যুনালেও হতে পারে, জেনারেল আইনেও হতে পারে, যদি সে সাবেক হয়। এখন যাদেরকে এই প্রশ্নের নিষ্পত্তি, মানে উত্তরের বিষয়ে নিষ্পত্তি হওয়ার আগেই আমরা নানান ধরনের কাহিনী দেখলাম, বা গণ অভ্যুত্থান দেখলাম, জেনারেল আজিজ ঘটনার আড়ালে চলে গেছে। এখন আবার রিয়ার অ্যাডমিরাল, নৌবাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল এম সোহাইলকে আটক করা হয়েছে। তার বিভিন্ন অপকর্ম, বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে। এই 21 টেলিভিশন দখলের সঙ্গেও মূল হোতাদের অন্যতম একজন তিনি ছিলেন, কিংবা ইসলামী ব্যাংক দখলের পিছনেও তার ভূমিকা ছিল। আবার জিয়াউল হাসান, মেজর জেনারেল, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, হত্যার অভিযোগ, গুমের অভিযোগ, আয়নাঘরের সৃষ্টিকর্তাদের একজন তিনি, মাস্টার মাইন্ড। তো এই যে মাস্টার মাইন্ড যারা, তাদের বিচার নিশ্চয়তা আমরা কিভাবে পেতে পারি? বিচার তো
দীর্ঘস্থায়ী সময় নিয়ে আমাদের যে সিভিল কোর্টের যে নেচার 20 বছর কেস চলবে, আমি মনে করি এই সরকার, আমার মনে হয় এইসব জাতীয় ক্রাইম যারা করেছে তাদের জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল করা উচিত। যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, এখানেও কিন্তু শর্টে বিচার হওয়ার সম্ভব। প্রত্যেকটা এই কেস ওই আদালতে অন্তত দেওয়া উচিত, দিয়ে খুব দ্রুত বিচার করা উচিত। আর যারা এই যে আয়নাঘর খুন গুম করছে, আমার কথাটা হয়তো আপনাদের পছন্দ হবে না, তাদেরকে আয়নাঘরে ঘুরায় নিয়ে আসা, অ্যারেস্ট করে খুবই বহিঃপ্রকাশ, খুব স্বাভাবিকভাবে আপনি অ্যারেস্ট করে করতেই পারেন। হ্যাঁ, অ্যারেস্ট করে নিশ্চয়ই পুলিশ হেফাজতে রেখেছে, না হলে অন্য জায়গায় রেখেছে, জেলখানায় রেখেছে। তাদেরকে আমার মনে হয় আয়নাঘরের ওই অত্যাচারটা ভোগ করানো উচিত, যারা আয়নাঘর সৃষ্টি করেছে। আয়নাঘর সৃষ্টিটা কিন্তু প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া হয় নাই, এটা ডিজিডিএফআই করছে। ডিজিডিএফআই কিন্তু অনেকের ধারণা সেনাবাহিনীর, নো, এটা সেনাবাহিনীর লোক থাকে কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে। এবং আমরা শুনেছি সাবেক প্রধানমন্ত্রী যে প্রতিরক্ষা উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকীর নাম এসছে, তার তিনি মাধ্যমে মূল রূপকার। প্রধানমন্ত্রী তো ডেকে ডেকে এনে কাউকে বলে না, আপনার সিএনই বা আপনার হেড অফ নিউজ তো সবাই ডেকে ডেকে এনে মিটিং করে না, আপনারা কানে কানেই কয়ে দেয় তুমি আয়নাঘর বানাও, তুমি অমক বানাও, এই নিউজ দিও না, ওই নিউজ দিও। ওইভাবেই প্রধানমন্ত্রী বলে। তার উপদেষ্টা, সামরিক উপদেষ্টা, তার মাধ্যম ছাড়া তো কোনো মেসেজ পাস হয় নাই, অবশ্যই করছে। যেমন ধরেন পুলিশে 5 বছর ব্যাকে, ধরেন একই ব্যাচে আছে, তাদের লোক বাছাই করে এই পত্রিকা আসছে, 5 বছর ব্যাকে দেখায়া ওই সামরিক এই স্বৈরাচারের যারা সহযোগী তাদেরকে প্রমোশন দিছে। এখন বাকি 2000 লোক বলতেছে তারা মনোনয়ন বঞ্চিত। পুলিশ তা আপনি এটা তো এগ্রি করবেন না, পদোন্নতি যেটা করা হয়েছে এটা তো অন্যায়, এটা তো এক ধরনের ক্রাইম, তাই না? এখন পদবঞ্চিত তারা দাবি করতেছে তাদের এটা কারেকশন করা হোক, এ দাবি তো তাদের ন্যায্য। আর এখন যদি বর্তমান সরকার ওই যে যাদের প্রমোশন দিছে অন্যায়ভাবে 5 বছর ব্যাকে তাদের যোগদানের তারিখ দেখায়, কত বড় ক্রাইম দেখেন। সরকারি চাকরিতে যোগদান করছে, তার জয়নিং লেটার আছে, তারা 5 বছর ব্যাকে দিয়ে সিনিয়র বানায় প্রমোশন দিয়ে দিছে, বাকিরা বঞ্চিত। তো এই জন্যই বলছি যে যারা ক্রাইম করেছে এদের যেহেতু স্বৈরাচারের পতন ঘটেছে, এখানে কিন্তু অনেক জায়গায় নির্দয় হতেই হবে, নাহলে এই যে বলেন দ্বিতীয় স্বাধীনতা এটা থাকবে না। যেমন ধরেন উদাহরণ দেই, বিপ্লব মানে প্রতি বিপ্লব থাকে, 2 বার কিন্তু প্রতি বিপ্লব হতে নিছে, ছাত্ররা ঠেকিয়ে দিছে। একটা হলো 15ই আগস্টের দিনে শেখ হাসিনাও কিন্তু ভারত থেকে টেলিফোন করেছে, এটার ভয়েস রেকর্ড পাওয়া গেছে, যে সব ফুল দেওয়ার নামে ওখানে জড়ো হয়ে আপনার অভ্যুত্থান করা, মানে বিপ্লব করে ফেলা। সরাসরি কি বলেছেন? হ্যাঁ, টেলিফোন আমি শুনছি কানে। আচ্ছা, এটা তো রেকর্ডার তো আছে, ইউটিউবে আছে। তো দ্বিতীয়ত আপনার এই যে ছাত্ররা যে ওনার কোর্টে, এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ঢুকলো, ওখানে তো বিচার বিভাগে কু হতে নিছিল, তারা তো পদত্যাগ করাইছে, এদের বিচার করবেন না আপনি? এদের যারা করছে, তারা চেষ্টা করছে, এই যে বিচার বিভাগ তাদের তো সব বাতিল করছেন, বিদায় করে অন্য লোক বানায় দিন, বিদায় তো শাস্তি না। আমার 626 জন বিভিন্ন সেনাবাহিনীতে আশ্রয় নিছে, কারণ প্রধানমন্ত্রী এই যে একটা ইউটিউবে বেরোয়েছে, তাদের দুঃখ, আইজিপি এই যে যতগুলো আছে না পুলিশের বড় বড় যেগুলো খুনটুন করছে, এরা দুঃখ করে বলতেছে যার সময় একটু বলেও গেল না, আমাদের বিপদে ফেলায় গেল। হ্যাঁ, তো এই যে বিপদে ফেলায় গেছে, তখন এরা করছে কি, নিরাপদ জায়গা মনে করছে আপনার সেনানিবাস, সব বিভিন্ন সেনানিবাসে ঢুকছে। আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি জানেন, 5 জন বিচারপতি তারা ওইখানে আশ্রয় নিছে, এবং কমপক্ষে 10টা ভিসি আশ্রয় নিছে। এটা কল্পনা করা যায়? এটা কি বিচারপতি, সাবেক বিচারপতি নাকি সিটিং জাস্টিসদের 5 জন? এটা সিটিং কি 5টা বিচারপতি? আমার কথা সিটিং হোক সাবেক হোক, বিচারপতি ওয়ান্স বিচারপতি সবসময় যে দেখেন না মানিক সাহেব আছে, সিটিং হলে তো আরো ভয়াবহ। তারে আপনি বলেন 5 বিচারপতি দুর্নীতির দায়ে বসায় বসায় আইন নাই, বসায় বসায় বেতন দিচ্ছে আছে বহু বছর ধরে। এই যে 3 জন দিচ্ছে, তো দুর্নীতি তো বিচার, অর্থাৎ আমাদের দেশে দুর্নীতিটা জাতীয়করণ হয়ে গেছে।
ধরেন আমরা সুযোগ পাই না তাই করি না, ভাবটা এমন। মানে কোন তিনজনকে ফাহিম হাসান মুন্নি কোন তিনজনকে বসে বসে বেতন দিচ্ছে? আইন নাই বা তাদের বাতিল করে, নাম দরকার নাই, উনি অ্যাডভোকেট মানুষ। না মানে বিচার মানে সিটিং জাস্টিস দেন নাকি যে বিভিন্ন কমিশনের দায়িত্ব আজকে রয়েছে আছে এরকম? পেপার, না না না, আজকে ওনারা পত্রিকায় হাইকোর্টের আছে, নাম আছে, নাম sitting দেওয়া আছে, judge। নাম দেওয়া আছে, মাধুরবাগ আমি কিন্তু সেগুলো আইন পড়িনি। নাই। হ্যাঁ। সরকার আইন করছিল, আগে ছিল সুপিরিয়র কি একটা ছিল, জুডিশিয়াল কি কাউন্সিল ছিল, এটাকে বাদ দিয়ে পার্লামেন্টে নিয়ে গেছে, 16 পার্লামেন্টে আইন সংশোধনী। করে নাই। হ্যাঁ, এখন তো তাদের ওই Hanging। বিচারপতিদের আচ্ছা। চাকরি খাওয়া বা রাখা কোনো বিচারই করতে পারতেছে না, এরকম একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে আছে, ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তা আমার বক্তব্য সেটাও না, সেটা হলো একটা বিচারপতি, 5টা বিচারপতি কিভাবে ক্যান্টনমেন্টে যায়, আশ্রয় নেয়। দুর্নীতিটা কোন জায়গায় গেছে আপনি এইটি এটাই। আমি বলার চেষ্টা করছি। Sky high, মানে sky high। একজন ভিসি, আগে তো অ্যাক্ট ছিল না, বিশিষ্ট ব্যক্তি শিক্ষককে ভিসি বানানো হতো আমাদের সময়ে, দূরবীন দিয়ে দেখতে হতো উনি কোন রাজনীতিতে বিশ্বাসী, অনুমান করা হতো উনি বোধহয় অমক পলিটিশিয়ান। ফাহিম হাসান এখন হলো ব্লাড টেস্ট করে ভিসি বানানো হয়, এটা তো লুকাবেই। মির্জা আব্বাস বলেছেন যে চাঁদাবাজি চলছে, যেটি ভয়ঙ্কর অবস্থায় ধীরে ধীরে পৌঁছাচ্ছে এবং অনেকে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে। কে কার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে আমরা ওইভাবে বলতে চাই না, তবে চাঁদাবাজি চলছে। এখন তো আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেই নিশ্চয়ই, বা চাঁদাবাজির জন্য তারা ওই ধরনের সাহসও নিশ্চয় দেখাবে না, কিন্তু এটি আসলে কারা করছে? দেখেন, আপনি জানেন যে এর মধ্যে আমাদের একটা জেলার সাংগঠনিক সম্পাদক সহ বহু নেতাকর্মী, যার নামই এসছে বেশ কয়েকজন, বহিষ্কার করা হয়েছে। অত্যন্ত কঠিন একটা স্ট্যান্ডে আছে বিএনপি। কোনো অনুপ্রবেশকারী যেমন ঢুকবে না, বিএনপির নামে, বিএনপির নাম ভাঙিয়ে একজনও চাঁদাবাজিও করবে না, পরিষ্কার বলা আছে একদম উপর থেকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলুন, আমাদের মহাসচিব, প্রত্যেকে ওনারা কিন্তু এই কথা বলেছেন। তারপরও বেগম খালেদা জিয়াও বলছে, বেগম জিয়া তো সবসময় চিরদিনই উনি এগুলোর থেকে দূরে যে থাকতে আমাদের দলের নেতাকর্মীদের দিকে কঠিন নির্দেশ। তা আমরা তো সেভাবেই আছি এখন। তারপরও কখনো কখনো হয় কি, কোনো ওয়েস্টেড কোয়ার্টার, যেমন দেখেছেন যে আপনি হিন্দু ধর্মাবলম্বীদের উপর আওয়ামী লীগ কিংবা ডাকাত করে কি অবস্থা, 5 তারিখের পর থেকে রাত জেগে পাহারা দেয়া, তো সেখানে তো আওয়ামী লীগের ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের লোকজনের নামই এসছে এবং আন্তর্জাতিক মিডিয়াতে খবর করেছে যে হিন্দু ধর্মাবলম্বীদের উপর যে আক্রমণ, এটা সম্পূর্ণ রাজনৈতিক। কাজেই চাঁদাবাজি করে কেউ যদি এখন এই ধরনের কোনো অপচেষ্টা করবার চেষ্টা করে, আমরা বলবো আপনারা তাদের নাম ধাম, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে হটলাইনে, কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে আপনারা সাংবাদিক হিসেবে জানাবেন এবং ফলো আপ করবেন। কারণ এটা কোনো অবস্থাতে, আমরা 15 বছর অনেক কষ্ট করেছি ভাই, অনেক, কিন্তু এই অপবাদ এইটা আমরা নিতে রাজি না। দেখেন, যে কথাগুলো আমরা বলছি যে আপনি বললেন যারা সামরিক বাহিনীতে আছে, জিয়াউল হাসান কিংবা সোহাইল, ওই যে ওনার নাম এসছে রিয়ার অ্যাডমিরাল সোহাইল, ওনাদের নাম আয়নাঘরেও আছে, বিভিন্ন দখল বাণিজ্যও আছে, গুম খুন বহু কিছুতেই তাদের নাম আছে। এখন জিয়াউল হাসান এবং রিয়ার অ্যাডমিরাল সোহাইল সহ ওনাদের এই যে বরখাস্ত, তো তাদের তো বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, আটকও করা হয়েছে। হ্যাঁ, আটকও করা হয়েছে। কঠিন থেকে কঠিন এদের সাজা যদি না হয়, তাহলে কিন্তু কোনো মেসেজ সুশৃঙ্খল বাহিনী হিসেবে, যেমন আপনার আর্মি যেমন, এয়ারফোর্সও তেমন, নেভিও তেমন, সেম। কাজেই এদেরকে যদি আমরা বলি সুশৃঙ্খল বাহিনী, তাহলে শৃঙ্খলা নাম্বার 1 তাদের বেলায়, এবং মানুষকে বিশৃঙ্খলা যেটা দেখিয়েছে গত 15 বছরের, তাদের কেউ কেউ যেই কারণে এই বাহিনী দেশপ্রেমিক, তাদের ওপর থেকে মানুষের আস্থার সংকট যেন আর আপনার দূরে না যায়, এটা আমাদের একটা আশা থাকবে। দেখেন, জিয়াউল হাসান, জেনারেল জিয়াউল হাসান এবং এই তারেক সিদ্দিকীর নাম এসছে। আমরা 15 বছর ধরে শুনে এসছি অপকর্ম, ভীষণ অন্যায়। আমাদের এক শীর্ষ আইন কর্মকর্তা তৎকালীন মাহবুবে আলম সাহেব মরহুম, আমি একদিন ওনাকে কনফ্রন্ট করছিলাম একটা মামলায় যে অন্যায় করেছিল উনি, সাংঘাতিক। তা আমি বললাম, আপনি ইউ ক্যান নট জাস্ট ডু ইট, আমরা তো লয়ার, এথিক্সের বাইরে গিয়ে করেছিলেন। তখন উনি বললেন, মুন্নি, উনি আবার আমার দেশের, বলল অনেক উপর থেকে চাপ, অনেক উপর থেকে। তো ওই সব চাপ আমরা 15 বছর থেকে ধরে আমরা দেখে আসছি।
আর ওগুলা নিয়ে আসছি। কাজেই যেই ম্যাসাকার, যেই গণহত্যা যেটা হয়েছে, আজিজ ভাই বলেছেন একটা স্পেশাল ট্রাইব্যুনাল করবার কথা। আমরা জানি জাতিসংঘ থেকে একটা টিম আসছে তদন্ত করবার জন্য। এরকম ইতিহাসে বাংলাদেশের প্রথম যে এই তদন্ত টিম, জুলাই ম্যাসাকার, ছাত্র জনতার হত্যা, তাদের যে একদম নির্মোহ একটা তদন্ত, সেটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা। সেই সাথে আমি বলবো 700 জন যে গুম হয়েছে আমাদের 2011 থেকে 24 পর্যন্ত, এবং সেই সাথে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ারের সাথে খুব ইম্পর্ট্যান্ট এবং সেন্সিটিভ হচ্ছে বিডিআর কিলিং, বিডিআর ম্যাসাকার, এটারও তদন্ত। আর একটা কথা এখানে বোধহয় বলা ভালো, উনি তো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, উনি তো উপদেষ্টা হয়ে এসছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব। তো এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, উনি বিডিআরের এই ম্যাসাকার, এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের একটা রিপোর্ট নাকি তৈরি করেছিলেন বলে আমরা জানি। সেই প্রতিবেদনটা এখন ইমিডিয়েট প্রকাশ করতে হবে। সেই প্রতিবেদনটা আমরা শুনেছি যে যদি এটা সঠিক হয়ে থাকে, তাহলে যারা আছেন সমস্ত ওই পরিবারগুলোর নির্মম হত্যার যারা শিকার হয়েছেন, যেমন ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল শাকিল সাহেবের ছেলের কথা আমি শুনেছি, আর্মি অফিসার এবং আরও অনেকের স্ত্রী, কন্যা, পুত্রদের কথা আমরা শুনেছি। কাজেই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব ওনার, আমি মনে করি এটাই হচ্ছে নিক অফ দ্য টাইম যেটাকে বলে, একেবারে এমন একটা সময় তুঙ্গে ওনার ওই রিপোর্টটা উনি প্রকাশ করুক, জাতি দেখুক যে কি রিপোর্ট তখন করা হয়েছিল, এবং সেই সাথে জাতিসংঘের ওই এর কাছে, তদন্ত কমিটির কাছে এই দাবি রাখা হোক। দেখেন এই সরকার অন্তর্বর্তীকালীন একটা সরকার, অল্প সময় ধরে আছেন, আমাদের যে সবগুলো প্রতিষ্ঠান একেবারে ধ্বংস করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। 1 নম্বরে বিচার বিভাগ, আর অন্যান্য তো সব আছেই। আপনারা দেখেছেন দুদকের অবস্থা, শাহ আলম বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আব্দুল্লাহ বাচ্চু, হ্যাঁ, শাহ আলমের মামলার তদন্ত থেমে যায় সর্বোচ্চ আদালতের আদেশে, দেখেছেন, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের আদেশে। এস আলমের বিরুদ্ধে এস আলমের কথাই বলছি, এস আলমের কথাই বলছি, এস আলমের তদন্ত থেমে যায়, হ্যাঁ, $1 বিলিয়ন যে পাচার করে দেয় তার তদন্ত থেমে যায় সর্বোচ্চ আদালতের আপনার আদেশে। কাজেই এই জিনিসগুলো আমলে নিয়ে এখন আমরা আশা করছি যে একটা সময়, যেটুকু প্রয়োজন, সেই সময়টা কতদিন, কত মাস, সেটাই আমি যাচ্ছি না, সেটা আমাদের দলের যারা না করতে হবে, কারণ না করলে আমরা বারবার স্বৈরাচার পতনের জন্য 15 বছর সাফার করতে চাই না। ছাত্র জনতার হাজার হাজার, 50,000 ক্যাজুয়ালিটি, আহত আর নিহত মিলে আমরা দেখতে চাই না। শিশু কথা বলেছে ইউনিসেফ, 67 জন বেডরুমের ভিতর শিশু মারা গেছে, এই হেলিকপ্টার থেকে গুলি করেছে। আর খুনি হাসিনা উনি বলেছিল হেলিকপ্টার থেকে নাকি পানি দেওয়া হয়। কাজেই এই সব মিথ্যাচার আমরা শুনতে চাই না। সাংবাদিক এম এ আজিজ, গণমাধ্যম নিয়ে তো সারা বছর ধরে কথা হচ্ছে, আওয়ামী লীগ থাকতেও এর বিরোধিতা আপনার মতো মানুষরা করেছেন, আমরা অনেকে করেছি। এখন দেখলাম যে এটিও বোধহয় নতুন একটি বিষয়, সাংবাদিকদের মধ্যে দলদাস হওয়ার কারণে বা লেজুর বৃত্তি সাংবাদিকতা করার কারণে 71 টেলিভিশনের শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে আটক করা হয়েছে। এরকম তো আরও অনেকে রয়েছে। আমি একটু মনে করিয়ে দিতে চাই যে এর অবসান কবে হবে। আমরা কিন্তু দেখেছি যেটা অপ্রিয় হলো বাস্তবতা হয়তো গত 15 বছরে অনেক বেশি ছিল। বিএনপি আমলেও একই কায়দায় কিছু সাংবাদিক তারা সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। আবার কি আমরা সেই দুর্বৃত্তায়িত সাংবাদিকতার মধ্যে যাব? এই 16 বছরে সাংবাদিক জগৎটা তো দ্বীপের ভিতরের কোনো বস্তু না, এরাও এই প্রফেশনে সবাই চুরি করে, আমাদেরও কিছু লোক চুরি করছে, ব্যাপারটা এরকম। তাদের বিচার হলে এদেরও বিচার হতে হবে অবশ্যই। এখন আমার বক্তব্য হলো এই দুর্বৃত্ত সাংবাদিকতা মিডিয়ায় এই যে টাকা পয়সার মালিক, বহু টাকা পয়সার মালিক হয়ে গেছে। আপনি জানেন কেউ বর্ডারও ক্রস করে গেছে, যাইতে চেষ্টা করেছে, কারণ তারা তো পাকিস্তানি না, তারা হলো ভারতীয়, বুঝছেন না, তারা ভারতের দিকে যায়। আর অন্যরা বিরোধী দলের এরা যায় পাকিস্তানে, আমার বক্তব্য হচ্ছে যে এটা যতটুকু গণতন্ত্র ততটুকু সংবাদপত্রের স্বাধীনতা।
মিডিয়ার স্বাধীনতা। যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মিডিয়ার স্বাধীনতা নাই। এই দেশে 16 বছর একদম নিরঙ্কুশভাবে মিডিয়ার স্বাধীনতা ছিল না। হ্যাঁ, এই টকশোতে আসেও কিন্তু আমরা ফ্রিস্টাইল কথা বলতে পারিনি। এই জন্যেই এই দুর্বৃত্তরা, আপনি দেখেন প্রধানমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করতো, প্রশ্নের চাইতে এই গোলমালটা বাধায় দিচ্ছে তো সাংবাদিক প্রশ্ন করে, জি, যে মানে তার মুখ থেকে বের করে নিয়ে এসেছে রাজাকার শব্দটা। রাজাকার শব্দটা ওখান থেকে তো শুরু হয়ে গেছে। সুতরাং আমরা কিন্তু দোষ এড়াতে পারবো না। আমরা যদি টাকা পয়সা, আমরা তো ফিক্সড ইনকামের লোক, আমি যদি কোটি টাকার মালিক হই, টাকার হিসেব দিতে হবে না? আমি কি আলাদা জগতের মানুষ? আমি আইনের বাইরে? সুতরাং আমরা জানি, কিন্তু লোকমুখে জানি কে কে এই প্রফেশনে। আপনার আগে দেখেন, আমি বলি উদাহরণ, আপনার হয়তো সময় দিবেন কিনা, আমি অবজারভারে চাকরি করছি, তখন হামিদুল হক চৌধুরী পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, সারা পৃথিবী জুড়ে স্বাধীনতার বিরোধিতা করছে, কিন্তু তার অবজারভার স্বাধীনতার পক্ষে, অর্থাৎ সাংবাদিকরা পক্ষে ছিল। আপনি দেখেন, আমি ডেইলি স্টারে ছিলাম, লতিফুর রহমান মালিক, 8 বছর কাজ করছি, আমি লতিফুর রহমানের চেহারা দেখিনি। এডিটর ইজ ফাইনাল, এডিটর ছিল এস এম আলী, ফাইনাল। আমি মৌলানা মান্নানের টেলিগ্রাফে, মৌলানা মান্নান রাজাকার, খুনি, কত কিছু কইছে, তার পত্রিকা ইনক্লাবে তাকে বকা দেওয়া 1 কলাম ছাপা হইতো, আর তার বিপক্ষে আর 1 কলাম ছাপা হইতো। পাবেননি একটা মালিক দেখাইতে পারবেন? সব মালিক পলিটিক্যাল নেতার মতো আচরণ করে এবং পলিটিশিয়ানের মতো আচরণ করে। সুতরাং যারা এই যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী না, তাদের এই প্রফেশনে থাকার রাইট নেই, আমার পরিষ্কার কথা। কারণ দেশে যদি গণতান্ত্রিক পরিবেশ না থাকে, তাহলে মিডিয়ার স্বাধীনতা থাকবে না, এবং এই দুর্বৃত্ত যারা, তাদেরকে মিডিয়ার থেকে আইসোলেট করা উচিত। এই জন্যই কিন্তু এই সরকার, কিন্তু আমি দেখছি প্রধান উপদেষ্টা বলছে মিডিয়াকেও সংস্কার করতে হবে, বলছে তো একটা এজেন্ডা। আমি মনে করি এটা করা উচিত, কারণ এখন এটা দুর্বৃত্তের হাতে মিডিয়া চলে গেছে, এখান থেকে এখানে ফিরানো উচিত। কারণ যে পর্যায়ে অধপতনটা মিডিয়ার হয়েছে, এর চেয়ে আর বেশি হতে দেওয়া যায় না। তবে আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, রাজনীতিটা ঠিক করতে হবে যাতে গণতন্ত্রটা টিকে থাকে, তাহলে মিডিয়াটা ঠিক হবে। আপনি দেখেন, সংবিধান, আমাদের গণতান্ত্রিক দেশ বলা হয়, সংবিধান। আপনি যেসব উদাহরণ দিলেন সেই সব জায়গায় তো কখনো কখনো গণতন্ত্র ছিল না, কখনো কখনো ছিল। তার মধ্যেও তো সাংবাদিকতা জায়গা থেকে করা হয়েছে। আপনি যাদের কথা বললেন, সেই সময় পাকিস্তান আমলের কথা বলেছেন, তখন গণতন্ত্র ছিল না, ঠিকই তখনও কাজ করা পড়েছে স্বাধীন দেশের পক্ষে বা নিরপেক্ষভাবে। আবার পরে ডেইলি স্টারের কথা বললেন, সেগুলো তো একটা সময় আমরা দেখেছি কত ঝড়ঝাপটা পেরিয়ে আপনাদের কাজ করতে হয়েছে। মানে ঘরের মধ্যে স্বাধীনভাবে কাজ করেছেন, কিন্তু রাষ্ট্রের যে অন্যায় অনাচার তার বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে গণতন্ত্র তো নাও থাকতে পারে, সেইখানে সাংবাদিকদের ভূমিকা কি হবে? না, গণতন্ত্র না থাকলে সংবাদপত্র মিডিয়াই থাকার কথা না। আপনি চীনে, কিন্তু যেগুলো ছিল দলদাসে পরিণত হয়েছে, চীনে যেগুলো আছে দলদাস। আপনি যে আমলের কথা বলছেন, আমি কিন্তু পাকিস্তান আমলেরই লোক। আমি তো জীবনের নিরাপত্তার কথা কখনো চিন্তায় আসে নাই। আল্লাহ যদি নিয়ে যায় আমি মারা যাব, এছাড়া আমাকে কেউ মেরে ফেলবে, আমাকে আয়না ঘরে নেওয়া হবে, আমাকে জেলখানায় বন্দি করা হবে, আমি তো এই চিন্তাটা আমার মাথায় আসে নাই। কিন্তু আমরা বলতে পারি যে 2009 সাল থেকে যে অবস্থা শুরু হয়েছে, তার মধ্যে থেকে কিন্তু এই 21 টেলিভিশন মোটামুটি জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করেছে, যার কারণে এই 21 টেলিভিশনকে অনেক খেসারত দিতে হয়েছে, চেয়ারম্যানকে খেসারত দিতে হয়েছে। না, এটা তো 21 টেলিভিশন তো স্বয়ং প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এস আলম দিয়ে দখল করানো হয়েছে। সুতরাং আপনি এটা স্বৈরাচারের, আমি বলছি ওই দখলে আগেও তো কথা বলেছে গণমানুষের পক্ষে, সরকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে, যার কারণে হামলা মামলার শিকার হয়েছে। কিন্তু আমরা জানি, তারপরে বলি তারেক রহমানের একটা বক্তব্য আপনার প্রচার করার কারণে উনি জেলে গেছে। ওনার এটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল, আরো অনেক ধরনের রিপোর্ট করেছি যেগুলো সরকারের বিরুদ্ধে গেছে। আমার বক্তব্যটা হচ্ছে যে কোনো আমলেই মিডিয়া যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলেন বা যে যারা প্রোগ্রাম চ্যানেল আছে, প্রোগ্রামগুলো যেন জনগণের বিনোদন বা গঠনমূলক হয়, এটা সবসময় প্রত্যাশা, কিন্তু তার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। আমি শুধু এইটুকু বলি, দেখেন যে এই জুলাইয়ের অভ্যুত্থানের সময় আমরা কিছু সাংবাদিকদের দেখলাম
তারা ওই স্বৈরাচার শেখ হাসিনার সাথে কথা বলে তাকে অভয় দিচ্ছে, আমরা আপনার সাথেই থাকবো, যখন বহু ছাত্র জনতার লাশ অলরেডি পড়ে গেছে। কাজেই এই ধরনের সাংবাদিক আসলে আমরা দেখতে চাই না। গত 15-16 বছরে আমরা যাদেরকে দেখেছি তারা কেবলই আপনার দলদাস, এই ধরনের, তারা সেকেন্ড হোম করেছে, তার সাথে বিভিন্ন ওই যে ট্রিপে গেছে রাষ্ট্রীয় বিভিন্ন প্লেন ভর্তি করে জনগণের করের পয়সায় সেকেন্ড হোম বানিয়েছে। কেউ কেউ কানাডা, ইংল্যান্ড, আর শাকিলা, আর কার কথা বললেন, ওই যে শাকিলা আহমেদ, ফারজানা রূপা, তারা কোন দেশে যাচ্ছিল, সেই দেশে তাদের কি কি আছে, তাদের স্থাবর অস্থাবর, 15 বছর আগের কি সম্পদ আর এখন কি সম্পদ, পানির মতো পরিষ্কার মামলা, তাহলেই তো বেরিয়ে যায় সব। দুর্নীতির মামলা হতে হবে এবং সেই সাথে স্বৈরাচারের দোসর হিসেবে এই যে যতগুলো এই খুন গুম এগুলোকে তারা প্রচ্ছন্নভাবে সহায়তা করেছে, সেগুলোর মামলা, সাংবাদিক লেজুর বৃত্তির, এটার থেকে ঘৃণ্য আর কিছু হতে পারে না। যেই কারণেই সাগর রুনির হত্যার বিচার আজও হয়নি। সাগর রুনি কেন মারা গেছে, কিভাবে মারা গেছে, কারা ইনভলভ ছিল, আমরা কি জানি না? আপনি জানেন না? 15 বছর ধরে তো আমরা জানি। তো আজকে তো সময় এসছে এটা খোলাসা করার, তো সেটা খোলাসা হোক। এটা অবশ্যই একটা ভালো কথা বলেছেন যে সেই বিচারটিও আমরা এই সরকার আমলে চাইতেই পারি, এটা আমরা দাবি করতে পারি। অনেক ধন্যবাদ সাংবাদিক এম এ আজিজ, ধন্যবাদ ফাইমান হোসেন মুন্নি। দর্শক, এই ছিল আজকের আলোচনা, দেখা হবে আবারও নিশ্চয়ই। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।